সেরা 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। দুই তৃণমূলের দ্বৈরথে তুলকালাম বিধানসভায়। নব তৃণমূলের আখরুজ্জামানকে নিগ্রহের অভিযোগ মমতা তৃণমূলের কুণাল ঘোষের বিরুদ্ধে। বিধানসভা থেকে একদিনের জন্য সাসপেন্ড বেলেঘাটার বিধায়ক। চ্যাং দোলা করে কুণাল ঘোষকে বের করে দিলেন মার্শালরা। কুণালের ভূমিকার নিন্দা মুখ্যমন্ত্রীর। বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী আপনি আমার নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, আপনি আমার প্রতিমন্ত্রী নামটা বিশাল কেটেছেন লামা, কেন? মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী আপনি আমার নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, আপনি আমার প্রতিমন্ত্রী নামটা বিশাল কেটেছেন লামা কেন? আপনি আমায় বলতে প্রত্যেক দিচ্ছেন না মার্কেট কেন? ডিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট মমতা তৃণমূল বনাম নব তৃণমূল, দুই তৃণমূলের লড়াইয়ে উত্তাল বিধানসভা। মঙ্গলবার 21শে জুলাই 2 কিলোমিটার দূরত্বে দাঁড়িয়ে একে অন্যের দিকে আঙুল তুলেছিল দুপক্ষ। 24 ঘন্টার মধ্যে দুপক্ষ বাগবিতণ্ডায় জড়ালো বিধানসভার অন্দরে। নব তৃণমূলের বিধায়ক তথা বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামানের বক্তৃতায় বাধা দেওয়ার অভিযোগ উঠল মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে। শেষমেশ চ্যাংদোলা করে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বার করে দেওয়া হলো কুণাল ঘোষকে। প্রতিবাদ অনেক রকম হয়, 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী, আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। বিধানসভায় বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামান বুধবার অধিবেশন চলাকালীন তার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। আখরুজ্জামান বলতে শুরু করলে তাকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কুণাল ঘোষের বিরুদ্ধে। কুণালের অভিযোগ, স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দফতরের আলোচনায় বক্তা হিসেবে তার নাম দেওয়া হয়েছিল, কিন্তু বিরোধী দলের মুখ্য সচেতক সেই নাম কেটে দিয়েছেন। প্রতিমন্ত্রী বিশাল লামা আপনি আমায় বলতে প্রত্যেক দিচ্ছেন না মার্কেট কেন? ডিবেটে কুণালের আচরণের প্রতিবাদ করেন নব তৃণমূল বিধায়করা, প্রতিবাদ করেন বিজেপি বিধায়করাও। ওয়েলে নেমে আসেন শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়। তারপরে কুণাল ঘোষকে বসতে বলেন স্পিকার। তাতে কান দেননি কুণাল। তখন মার্শাল ডেকে কুণাল ঘোষকে বার করে নিয়ে যাওয়ার নির্দেশ দেন স্পিকার। বুধবারের জন্য অর্থাৎ একদিনের জন্য সাসপেন্ড করা হয় বেলেঘাটার বিধায়ককে। আখরুজ্জামান বললেন, কুণালদা আপনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ না, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আছে, আমি আপনার নামটা দিতে পারবো না। এটা কোনো কথা? বিধানসভায় আমি একটা ইলেক্টেড। তারা প্রকৃত বিরোধী চাইছেন না, তারা সাজানো পুতুল চাইছেন কিছু। আখরুজ্জামান আমাকে বলতে দিচ্ছে না, হ্যাংলার মতো নিজে বলবে। ওরা কি বিরোধিতা করবে? দিনের পর দিন আমার কণ্ঠরোধ করা হবে, আমাকে বলতে দেওয়া হবে না। এসব পোশাকগুলোকে দিয়ে বক্তৃতা করাচ্ছে। বিজেপির কয়েকজনকে দেখলাম যেন বি টিমকে আগলে রাখতে পুরো মরিয়া, আর প্রতিবাদ করতে গেলে চ্যাংদোলা করে বার করে দেবে। আমাদের দলের 80 জন বিধায়ক আছে, সেহেতু সব বিধায়ককে সবসময় বলতে দেওয়া সম্ভব হয় না। অনেক বিধায়ক বক্তব্য রাখতে চান, আমাকে দল এই দায়িত্ব দিয়েছেন, আমি আমার দলের যাকে ভালো মনে করব, যারা ভালো বলবে তাদের বলতে দেবো, এখানে কাউরি কিছু বলার থাকবে না। তাহলে 80 জনের মধ্যে সবাই বলতে চাইলে 80 জনকে বলতে দেওয়া যায় না, এটা ওনার জেনে রাখা উচিত ছিল। ও নাটক, অপ্রাসঙ্গিককে প্রাসঙ্গিক করে তোলার একটা চেষ্টা, এগুলো বিধানসভার ভেতরে মানায় না। ওর কণ্ঠরোধ কে করেছে? দুই সৎ ভাইয়ের ঝগড়া, কে জোড়া ফুল নেবে, কে সর্ষে ফুল নেবে, তার লড়াই চলছে ওদের, আর কণ্ঠরোধ করলো বিজেপি। নিউজ 18 বাংলা। প্রাক্তন সতীর্থদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। বাদল অধিবেশন থেকে সাসপেন্ড তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল ছেড়ে এনসিপিআইতে গিয়েছেন 20 জন সাংসদ। এনসিপিআই এর মহিলা সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। सभापति महोदय, मैं आपकी अनुमति से प्रस्ताव करता हूं कि श्री कल्याण बनर्जी जो इस सभा के सदस्य हैं, जिनका सभापति जी आपने भी नाम लिया है और जिन्होंने महिला सांसदों के साथ अभद्रता के साथ दुर्व्यवहार भी किया है, अतः उन्हें सत्र की शेष अवधि के लिए सभा की सेवा से निलंबित किया जाए। जो सदस्य इसके पक्ष में है वो हाँ कहे, जो सदस्य इसके विरोध में है वो ना कहे। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন তার প্রতিবাদে আজকে কমপ্লেন জমা দেওয়া হয়েছিল, কেননা মিতালি বাগ আমাদের যে সাংসদ রয়েছেন তাকে অত্যন্ত খারাপ ভাষায় উনি গালি দিয়েছেন এবং উনি মহিলাদেরকে গালি দেন। ওনার অভ্যাস নারী বিদ্বেষী মানুষ, সংসদীয় রীতি সেটা তো মানতে হবে। উনি না মেনে যদি সবকিছুকে চ্যালেঞ্জ করতে চান সেটা তো ওনার অসৌজন্য। না সব ফালতু কথা বলে কি কমেন্টটা করেছি বলতে বলুন না, লিখে দেবো বলুন, মিথ্যে কথা বলছি। আমি তো স্পিকারের কাছে তো বললাম যে লিখিত রায় দিন না, কি আছে। ওদের সব সাথীহারা গোপন ব্যথাগুলো এখন এসে এখানে প্রকট হয়ে যাচ্ছে, দল ভাঙছে। সংসদে এনসিপিআই এর মহিলা সদস্যদের চোর বলার অভিযোগ, গালিগালাজ করারও অভিযোগ, গোটা বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের বিরুদ্ধে আগেই অভিযোগ জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এ নিয়ে লোকসভার স্পিকারের কাছে চিঠিও দিয়েছেন তিনি। এদিন কল্যাণ সাসপেন্ড হওয়ার পর ফের সরব কাকলি। মহিলাদেরকে কখনো সদনের ভিতরে কখনো পার্লামেন্টের বাইরে অসম্মান করেন, গালিগালাজ করেন, আজকেও তার অন্যথা হয়নি। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন তার প্রতিবাদে আজকে কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে। সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছেন, কেননা মিতালি বাগ আমাদের যে সাংসদ রয়েছেন তাকে অত্যন্ত খারাপ ভাষায় উনি গালি দিয়েছেন এবং উনি মহিলাদেরকে গালি দেন। ওনার অভ্যাস নারী বিদ্বেষী মানুষ, সংসদীয় রীতি সেটা তো মানতে হবে। উনি না মেনে যদি সবকিছুকে চ্যালেঞ্জ করতে চান সেটা তো ওনার অসৌজন্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশনের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সাংসদ মিতালি বাগ। না সব ফালতু কথা বলে কি কমেন্টটা করেছি বলতে বলুন না, লিখে দেবো বলুন, মিথ্যে কথা বলছি। আমি তো স্পিকারের কাছে তো বললাম যে লিখিত রায় দিন না, কি আছে। कल्याण बनर्जी ने महिलाओं के साथ अभद्र व्यवहार किया, पूरे सेशन के लिए सस्पेंड कर दिया। हाँ, बहुत अच्छा किया। वो असंसदीय और मर्यादित भाषाओं का प्रयोग किया। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যেভাবে স্পিকার সাসপেন্ড করেছেন এটা চূড়ান্ত অগণতান্ত্রিক, যেখানে বেঈমানগুলোকে প্রোটেকশন দিচ্ছে স্পিকাররা। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেঈমানদের বিরুদ্ধে কথা বলেছেন, তাকে সাসপেন্ড করছেন বেঈমানদের প্রোটেক্টররা, যে তাদের পোষ্যপুত্রদের, তাদের দালালদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাটাক করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন বেশ করেছেন। देखिए, कल्याण बनर्जी का जो सस्पेंशन ऑर्डर आया है ये इसलिए आया है बदतमीजी के लिए। मुझे पता है कि उनको दुख हुआ कि उनकी पार्टी टूट रही है। कल हमने टीवी में देखा उन्होंने ममता दीदी को भी नहीं छोड़ा, पूरे मंच में दीदी को बोल दिया इतना उल्टा सीधा। আর কল্যাণকে যদি সাসপেন্ডই করবে তাহলে ওকে জবাব দেওয়ার সুযোগ দিল না কেন? ওকে নোটিশটাই বা পড়ে শোনালো না কেন? আমরা স্পিকারের সাথে কথা বললাম, আমরা বলেছি সাসপেনশন অবিলম্বে তুলে নেওয়া হোক। আমরা তীব্র নিন্দা করছি যেভাবে পিছনের দরজা দিয়ে কল্যাণকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। এদিন সাসপেন্ড হওয়ার পর সংসদের বাইরে কল্যাণের সঙ্গে দেখা যায় মহুয়া মৈত্রকে। গত বছর এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নারী বিদ্বেষী বলেছিলেন মহুয়া মৈত্র। একদা একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন, এদিন একে অন্যের পাশে। When the house was adjourned, the business was not being conducted in the house. House was not in session. There was nobody in the chair. There was somebody from the renegade traitor camp of TMC said something to Kalyanda.
and he said something back. That was it. On the basis of that, they went unilaterally, got a letter which Nishikant Dubey helped them give to the speaker, and he has given the suspension. So we went and said this kind of suspension cannot happen. What nonsense is all this? 20 জুলাই থেকে শুরু হয়েছে সংসদে বাদল অধিবেশন। 22 জুলাই সাসপেন্ড হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলযাত্রা আসন্ন, বিধানসভায় মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি। 21-এর মঞ্চে অভিষেকের নোটবুক হুঁশিয়ারি। গতকাল হিসেব নেওয়ার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাইরে থাকলে তো হিসেব নেবেন, বিধানসভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা শুভেন্দু অধিকারী। কালকে তো শহীদ দিবস হয়নি, কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। এই ভাইপো পন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। আমার দায়িত্ব, কোন ভোটে জিততে পারবেন না। ওই লম্ফ জম্প পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল, ফলতাতে একবার দেখেছেন, যতদিন যাবে দেখবেন। আর যত চুরি ডাকাতি করেছেন হিসাব তো নয়, বের করব, গর্ত খুঁড়ে বের করব। 21শে জুলাই কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। বিজেপির ক্ষমতা হবে ক্যাথিড্রাল রোডে এই মিটিং করার, পুলিশ তোমার, তদন্তকারী সংস্থা তোমার, অর্থ তোমার, কেন্দ্র সরকার তোমার, মানুষ তৃণমূলের সাথে রয়েছে। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুক গুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের সঙ্গে তুলনা মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কোনো সিকিউরিটি নেই। অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানোর। কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। প্রথমে বলছে থানায় এসো, তারপরে বলছে একজনকে দিয়ে এফআইআর করে নাও। এতদিন তারা সাধু ছিলেন। যদি তোমার কমপ্লেন থাকে এতদিন কেন এফআইআর করনি? হঠাৎ আজকে রাতের অন্ধকারে তোমাকে এফআইআর করাতে হচ্ছে পুলিশ। বিড়লা তারামণ্ডলের সামনে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে বিঁধেছিলেন মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই। একই সঙ্গে যে ঘটনা ঘটছে বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে 2031-এ যে এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে সেই প্রসঙ্গ তাদের বক্তব্যে বা ইঙ্গিতে ছিল। এমনকি বিভিন্ন ধরনের দুর্নীতি সংক্রান্ত বিষয় বা রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করে নানা বক্তব্য শুনতে পাওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। আর রাজ্য বিধানসভার অভ্যন্তরে ঠিক পরের দিনই বক্তব্য রাখতে গিয়ে এর কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কার্যত তিনি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করেছেন যে ভাইপোপন্থী তৃণমূল কংগ্রেসের নাম নিশান তারা রাখতে দেবেন না, এবং রাজনৈতিকভাবে লড়াই করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা যে জোরদার লড়াই চালিয়ে যাবেন এবং যে সমস্ত দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ রয়েছে তা নিয়েও যে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই ইঙ্গিত এদিনকে শুভেন্দু অধিকারীর গলা থেকে শুনতে পাওয়া গিয়েছে। অনেকেই বলছেন যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের দুই শিবিরে বিভক্ত এবং তাদের মধ্যেই জোরদার রাজনীতির লড়াই চলছে। এই পরিস্থিতির মধ্যে বিজেপি যেভাবে জোরদার তারা রাজনৈতিক টক্কর বা লড়াইয়ের জায়গাতে তারা যাওয়ার চেষ্টা করেছেন, সেখানে কার্যত শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের জন্য 1 ইঞ্চি জমিও ছাড়া হবে না। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। নারী নিরাপত্তায় বারুইপুর দাওয়াই, নারী নির্যাতনে জিরো টলারেন্স। বিধানসভায় মমতা জামানাকে তুলোধনা মুখ্যমন্ত্রী। নারী নির্যাতনের শাস্তিতে দিলেন বারুইপুর দাওয়াই। ধর্ষণ মোকাবিলায় পুলিশকে খোলা হাত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বারুইপুর মডেলে যা ইচ্ছে করার লাইসেন্স শুভেন্দু। মমতা জামানায় নির্যাতিতাদের অপমান, কামদুনি, হাঁসখালি, আর্জি করে অসংবেদনশীল মমতা। পালা বদলে নারী নির্যাতনে জিরো টলারেন্স। দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ পুলিশকে। নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে সব রকম সাহায্য। অপরাজিতা বিলের সময় মনে আছে আমার বক্তৃতা, উনি এখানে বসেছিলেন, আমি ওখানে বসেছিলাম। কামদুনি ছোট্ট ঘটনা, বারাসাত শরীর থাকলে যেমন সর্দি কাশি জ্বর জারি হয়, একটু আধটু রেপ টেপ তো হয়। কাকদ্বীপের ঘটনা, ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000। হাঁসখালির ঘটনা, মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। ময়নাগুড়ির ঘটনা, লাভ অ্যাফেয়ার্স। আরজি কর, ওর বাবা মা চাইলে তো 10 লাখ দিতেই পারি। এই তো ছিল নারী নিরাপত্তা। আর নিরাপত্তা কিভাবে দিতে হয়, ঘটনা ঘটতে পারে, ঘটনা ঘটলে তাকে কিভাবে মোকাবিলা করতে হয়, বারুইপুরের একরত্তি ছোট্ট মেয়ে প্রমাণ করে দিয়েছে এই সরকার। নারী নিরাপত্তায় বারুইপুর দাওয়ায়, নারী নির্যাতনের জিরো টলারেন্স। বিধানসভায় মমতা জামানাকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। নারী নির্যাতনের শাস্তিতে দিলেন বারুইপুর দাওয়ায়। ধর্ষণ মোকাবিলায় পুলিশের খোলা হাত মুখ্যমন্ত্রী। স্তরে পুলিশের সঙ্গে আমার মিটিং হয়, সব জায়গায় আমার একটা কথা থাকে, আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। কোন মহিলা কন্যার উপরে কিছু ঘটলে কারোর নির্দেশের জন্য অপেক্ষা করবেন না, যাই করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসেবে প্রোটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। নদিয়ার তামান্না খাতুন খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ পুলিশের। 24 জনের বিরুদ্ধে পেশ হওয়া চার্জশিটে 2 তৃণমূল নেতার নাম। 23 জুন মুখ্যমন্ত্রীর কাছে দরবার। তারপর থেকেই অ্যাকশনে প্রশাসন। বিচারের আশায় তামান্নার পরিবার। খুঁজে খুঁজে বার করবো, তামান্নার মা বিচার পাবে, জিরো টলারেন্স। এক বছর আগে যেটা করা দরকার ছিল সেটা 1 বছর পরে হলো। সম্পূর্ণটা আমাদের কেসটা নিয়ে ঢিলা চলছিল। আজকে চার্জশিট গেছে, তার জন্য আমি সন্তুষ্ট যে এবার অন্তত আমার মেয়ের বিচারটা হবে। নদিয়ার কালীগঞ্জে তামান্না খাতুন খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল পুলিশ। 24 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ। সাপ্লিমেন্টারি চার্জশিটে 2 তৃণমূল নেতার নাম। কালীগঞ্জের বড় চাঁদঘর পঞ্চায়েতে 36 নম্বর বুথের তৃণমূল সভাপতি গাওয়াল শেখ, 38 নম্বর বুথের তৃণমূল সভাপতি গজলুর রহমান। এখনকার সিএম এর সঙ্গে দেখা করে তারপরে ক্রিমিনালদেরকে ধরেছে এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমার তামান্নাকে যারা বাঁচতে দেয়নি তাদের প্রত্যেকটা আসামিকে কাস্টডিতে নেওয়ার আদেশ করেছেন। 23 জুন 2025 নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে তামান্না খাতুন খুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা তামান্নার পরিবারের। তার 12 ঘন্টার মধ্যেই ধরপাকড় শুরু হয়। তামান্নার পরিবারের অভিযোগ ছিল 24 জনের বিরুদ্ধে। এই 24 জনকে গ্রেপ্তার করে পুলিশ। 24 জনের বিরুদ্ধে কৃষ্ণনগর আদালতে বুধবার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কালীগঞ্জ থানার পুলিশ। সাপ্লিমেন্টারি চার্জশিটে বিএনএস এর একাধিক ধারার উল্লেখ। 190 নম্বর ধারায় বেআইনি সমাবেশ, 192 এর 2 নম্বর ধারায় দাঙ্গা, 191 এর 3 নম্বর ধারায় প্রাণঘাতী অস্ত্র নিয়ে দাঙ্গা, 118 এর 2 নম্বর ধারায় গুরুতর আঘাত, 109 নম্বর ধারায় খুনের চেষ্টা, 305 নম্বর ধারায় চুরি বা ছিনতাই অথবা ডাকাতির সময় খুন, 3 এর 5 নম্বর ধারায় একাধিক ব্যক্তির যৌথ অপরাধ। এছাড়াও 1908 সালের বিস্ফোরক পদার্থ আইন এবং 1959 সালের অস্ত্র আইনের উল্লেখ। 1 বছর আগে যেটা করা দরকার ছিল সেটা 1 বছর পরে হলো। সম্পূর্ণটা আমাদের কেসটা নিয়ে ঢিলা চলছিল। আজকে চার্জশিট গেছে, তার জন্য আমি সন্তুষ্ট যে এবার অন্তত আমার মেয়ের বিচারটা হবে। আমি 24 জনের নাম অভিযুক্ত করেছি। 24 জনের। আগেকার মন্ত্রী চাননি যে ক্রিমিনালদের শাস্তি হোক, এখনকার মন্ত্রী চেয়েছে তাই হচ্ছে। গত বছরে 23 জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল বের হয়। কয়েক রাউন্ড গণনার পরেই তৃণমূল বড় লিড নেয়। কালীগঞ্জের মোলান্দিতে তৃণমূলের বিজয় মিছিল বের হয়। অভিযোগ, সেই মিছিল থেকেই বোমা ছোড়া হয় সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়িতে।
তামান্নার পরিবার সিপিআইএম করে। মিছিল থেকে ছোড়া একটি বোমা তামান্নাদের বাড়ির ভেতরে এসে পড়ে। উঠোনে খেলা করছিল ছোট্ট তামান্না। বোমার আঘাতে সেখানে মৃত্যু হয় তার। 26 রাজ্যে পালাবদল। মেয়ের মৃত্যুর 1 বছরের মাথায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে সিপিআইএম সমর্থক এই পরিবার। সঙ্গে ছিলেন সিপিআইএম নেতা মীনাক্ষী মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কাছে দরবার, তারপরেই অ্যাকশনে প্রশাসন। একের পর এক গ্রেপ্তার। বুধবার চার্জশিট দাখিল। চার্জশিটে 24 জনের মধ্যে 2 তৃণমূল নেতা। আগের মুখ্যমন্ত্রী অপরাধীদের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু তারা তৃণমূল। এখনকার মুখ্যমন্ত্রী অন্তত সেই ফাইলটা ওপেন করেছেন। অনেকেই বলছেন এ হলো রং না দেখে বিচার, দল না দেখে বিচার। বার্তা একটাই, বদলের বাংলায় অপরাধে জিরো টলারেন্স। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। আরও এক প্রতিশ্রুতি পূরণ বিজেপি সরকারের। 20% ডিএর পর এবার 7ম বেতন কমিশন। 7ম পে কমিশন গঠন করলো রাজ্য সরকার। 6 মাসে চূড়ান্ত সুপারিশ জমা দেবে কমিশন। আমি টার্গেট বেঁধে দিয়েছি ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ, যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে, আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। আরও এক প্রতিশ্রুতি পূরণ বিজেপি সরকারে। ক্ষমতায় আসার 2.5 মাসের মধ্যেই 7ম পে কমিশন গঠন। 6 মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ। ঘোষণা মাফিক রাজ্যে গঠন হলো 7ম পে কমিশন। 7ম পে কমিশনের চেয়ারম্যান করা হলো কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরের অবসরপ্রাপ্ত আইএস অতনু চক্রবর্তীকে। অতনু চক্রবর্তীর পাশাপাশি 2 জন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞকেও রাখা হলো এই 7ম বেতন কমিশনে। 6 মাসের মধ্যেই 7ম বেতন কমিশন তারা তাদের রিপোর্ট জমা দেবেন। মুখ্যমন্ত্রীর যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতির মতোই তারা কাজ করছেন। আমরা আশাবাদী যে এই পে কমিশন অন্তত অভিরূপ সরকারের মতো পে কমিশন হবে না, যারা বিয়ের অধিকারটাকে কেড়ে নিয়েছে। এই পে কমিশন অন্তত ন্যায়সঙ্গত ভাবে কাজ করবে এবং কর্মচারীদের যে বক্তব্য থাকে পে কমিশনের কাছে, সেই বক্তব্যগুলো যথাযথ ভাবে এবং যত্ন সহকারে কমিশন শুনবে। খুব ভালো খবর। আমরা অনেক দিন ধরেই আশা করেছিলাম এটা পাবো। খুব আনন্দিত এবং আশা করছি যেন আমাদের এরিয়ার ডিএটাও পাই এবং তার সঙ্গে পে কমিশনও যত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হয় তত আমাদের সরকারি কর্মচারীদের পক্ষে সুবিধা। সদর্থক ভূমিকা। নির্বাচনী ইস্তেহারে বিজেপির অন্যতম 2টি প্রতিশ্রুতি ছিল ডিএ এবং 7ম বেতন কমিশন। পালা বদলের পরই ডিএর প্রতিশ্রুতি পূরণ। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 20% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা। এবার 7ম পে কমিশন গঠন করল রাজ্য সরকার। বুধবার 7ম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। ওনারা ক্ষমতায় আসার পরপরই রাজ্য সরকারি কর্মচারীদের যে বিভিন্ন বকেয়া ইস্যুগুলো আছে সেইগুলো নিয়ে ওনারা আমাদের সঙ্গে আলোচনা করেছেন 1 জুন। তার ভিত্তিতে উনি বলেছিলেন কমিটিটা আমরা খুব সত্বর ডিক্লেয়ার করব। সেটা ডিক্লেয়ার হওয়া যায় তো আমাদের খুব খুশি। কি করবে বেতন কমিশন? সরকারি কর্মীদের বেতন, ভাতা, ডিএ, বিশেষ ভাতা পর্যালোচনা করবে কমিশন। ট্রাভেল অ্যালাউন্স সহ আর্থিক সুবিধাও পর্যালোচনা করবে কমিশন। পেনশন, অবসরকালীন সুবিধা, পদোন্নতির বিষয়ে সুপারিশ করবে কমিশন। চাকরির শর্ত এবং কাজের পরিবেশের উন্নয়নের বিষয়েও সুপারিশ করবে কমিশন। কেন্দ্রের 8ম বেতন কমিশনের সুপারিশও বিবেচনায় রাখা হবে। 7ম বেতন কমিশনকে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বর্তমানে যে বেতন কাঠামো সেটা তারা পর্যালোচনা করবেন। অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের বর্তমানে যা বেতন কাঠামো সেটা তারা পর্যালোচনা করবেন এবং পর্যালোচনা করে তারা তাদের মতামত জানাবেন। শুধু তাই নয়, 7ম বেতন কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমানে বেতন কাঠামো থেকে শুরু করে ডিএ বিভিন্ন বিষয় পর্যালোচনা করবে। প্রয়োজনে অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দিতে পারবে কমিশন। বিভিন্ন বিশেষজ্ঞের মতামত নেবে। বিজ্ঞপ্তির 6 মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দিতে হবে কমিশনকে। বিষয়টা খুবই আনন্দের বিষয়। পে কমিশন হওয়ার জন্য বিভিন্ন স্টেটের সঙ্গে যা ফারাক বা আমাদের সেন্ট্রালের সঙ্গে যা ফারাক সেটা অনেকটাই মিটে যাবে। তো এই ঘোষণাতে আমরা সত্যি খুব খুশি আছি। এটা খুবই আনন্দ। আমাদের ইতিহাস আমরা দেখিনি একবারে 20% দেওয়া। 7ম পে কমিশন যে ঘোষণা হলো, যত দ্রুত তত মঙ্গল এবং এটা খুব ভালো পদক্ষেপ সরকারের পক্ষে।
সরকারি কর্মীরা যাতে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাত্রা কাটাতে পারে সেই কারণেই সরকারি কর্মীদের ডিএ দেয় সরকার। সপ্তম পে কমিশন চালু হলে অনেকটা বেতন বাড়বে কর্মীদের। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের কর্মচারীদের বেতনের মধ্যে যে বিশাল ব্যবধান রয়েছে তা কমবে। কর্মচারীদের হাতে বাড়তি অর্থ এলে তা সামগ্রিকভাবে অর্থনীতিকে চাঙ্গা করবে। তো আমরা খুবই আনন্দিত যে সরকার এইভাবে আমাদের কথা ভাবছে, কারণ সরকারি কর্মচারীরাই তো সরকারের অ্যাকচুয়ালি চালিকা শক্তি। সরকারি কর্মচারীরা যদি স্যালারি বাড়ে নিচের টায়ারেও আস্তে আস্তে বেনিফিটটা ট্রান্সফার হতে থাকে, সব স্তরের মানুষের কাছে একটা অর্থনৈতিক সামঞ্জস্য বজায় থাকে। বিজেপির সংকল্পপত্রে দেওয়া ছিল যে সপ্তম বেতন কমিশন তারা ক্ষমতায় এলেই গঠন করবে। ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই রাজ্যে তৈরি হলো সপ্তম বেতন কমিশন। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।